সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। কাল সারা রাত দুজা মিলে এত গল্প করেছি, তোমাদেরকে কি বলবো। তাই গল্প করে আজকে উঠতে উঠতে লেট হয়ে গেল, মোটামুটি 7:30টার মতন বাজে। সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়া, আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো কি করব, স্নান করলাম, মাথাটাতে শ্যাম্পু ট্যাম্পু দিলাম। কালকে মাথার মধ্যে তেল দিয়েছি, দিদিভাই দিয়ে দিল, তো সেগুলোই ধুলাম আর কি। কারণ তেল মাথা নিয়ে তো আর যাওয়া যায় না, পুরো তেল চিপচিপে হয়ে গেছে। তাই সাবান শ্যাম্পু ট্যাম্পু দিয়ে মাথাটা ধুয়ে এখন 8টার একটু বেশি বাজে, এখনই বেরোবো। কারণ আয়ুষের বাবা কাল রাত্রে গাড়িতে উঠেছে, ও চলে আসবে। তো বেরিয়ে ওর জন্য ভাবলাম একটা সারপ্রাইজ দিব ওকে। তোমরা তো অনেকে বুঝেই গেছো, তো কালকে ওর বার্থডে গেছে জানো তো। আমি ভেবেছিলাম কালকে সকালে উঠবে, রাতের মধ্যে চলে আসবে, আমি ওকে সারপ্রাইজ দেবো। কিন্তু ওর হয়নি, কাজের জন্য আটকে গেছে। তো সেই জন্য আমাকে বললো, ও তো জানে না আমি এসব করবো, বলে না কাল সকালে যাওয়া হবে না, রাত্রে যেতে হবে, আমার কাজ আমি এখনও হয়নি। তারপর আমি তো কিছু বলতে পারছি না, তো কী হলো। তারপর আমি ভাবলাম যে ঠিক আছে চলো। আমার খুব খারাপ লাগছিলো যে বার্থডের দিনটা আমি সেলিব্রেট করতে পারবো না, তো এমনি ওকে উইশ করেছি। তো আজকে করবো আর কি। তো বাড়িতে গিয়ে রান্নাবান্না মানে দিনের বেলায় করবো। ও একটু পরে নামবে, এই 2 ঘন্টা বললো শিলিগুড়ি আসবে, আবার শিলিগুড়ির থেকে 3 ঘন্টা, মানে ধরো ওই 1টা-1:30টার মতন বাজবে। এর আগে যদি আমি করতে পারি তো এর আগে করবো। তো সবই নিয়েছি, সেদিন আমি টক দই নিয়ে নিই, দেখি আজকে যাওয়ার সময় টক দই যদি পাই এখান থেকে নিয়ে যাবো। এখনই ঝটাফট বেরোবো, কোনো মানে দেরি করবো না একদম। হয়ে গেছে, আমি মাথাটা আঁচড়ে নেবো, ক্রিম ট্রিম দিয়ে দিয়েছি, সিঁদুর টিঁদুর দেবো, তারপরে বেরিয়ে পড়বো, ঠিক আছে। আর আমরা কাল রাতে 3টা অবধি গল্প করেছি। 3টা অবধি গল্প করে বিমানকে আর স্কুলে যেতে পারেনি, ভাবো। 3টা অবধি গল্প করলে বিমানের স্কুল 5টার দিকে, 2 ঘন্টার দিকে আর ঘুম হয়? কালকে একবারে না সেই গল্প। আমাদের মতো গল্প 3টে বাজে, 3:30 বাজে গল্প শেষ হলো। নিয়েছি বোধ 4টার দিকে, তারপরে 5টা কততে অল্প একটু হয়েছে, তখন বের হয়ে গেছে। তারপরে এখন আমি ভাবছি যে না 6টার দিকে, 6টা 10-এ অ্যালার্মটা বাজবে, তখন উঠবো। এখন অ্যালার্মটা বাজবে, একটু সময় একটু ঘুমিয়ে, এই যে শুয়েছি, তারপরে অ্যালার্ম যে কখন বাজলো আমি কিচ্ছু জানি না। আমি 5:30 জাগ না, আমি ওকে ডাকবো নাকি, আমি বলি না সেই ঘুমাচ্ছে, তা আর ডাকলাম না। আমি 5টা 10, হ্যাঁ আমি 5টা 30-এ উঠে দেখি ঘড়ির কাঁটা, তো চোখ বন্ধ। তো চলো বন্ধুরা, এখন তাড়াতাড়ি করে ওই চা খাবার বেরোবো, আয়সা পড়বে, বুঝিস না অনেক সময় আছে না, 2 ঘন্টা ওদিকে বাকি, এদিকে 3 ঘন্টা। আমাকে যায় আজ রেডি করবো না জিনিসগুলো, আমি তোকে বললাম না ওকে রেডি করতে হবে। রান্না করলাম, ওই রান্না ভাত খাবো না, খালি চা খাই যাবো। আমি সকাল ভাত খাই না, না না না, তুই ভাত সারাদিন খাইস পরে। আমি এখন চা খাবো আর বেরোবো। ওই দেখো ওরা দুজন খেলছে। চলো বেরিয়ে পড়লাম, মাথাটাও ভিজে তো পাগলের মতো। তো রাস্তাতেই বলছিল দিদিভাইয়ের জুতা কিনতে হবে। তো তারপরে আমি যখন বাস স্ট্যান্ডে আসি, তো দিদিভাই বলে যে চল তো একটু জুতার দোকানে যাই, জুতো নেব। তো আমি ভাবলাম ঠিক আছে চল, তা আমার টক দইও নিতে হবে। তো ওইদিকেও জুতার দোকানে ঢুকে ওই যে দেখো নিজের জন্য তো পছন্দ করছে, তো তারপর আবার আমার জন্য পছন্দ করে এই যে জুতা নিয়ে নিল আর কি। তো এই যে দেখো এখানে সেম জুতো নিয়েছি, খালি কালারটা আমাদের আলাদা। তোমাদের আমি বাড়িতে গিয়ে জুতোগুলো দেখাবো, এত সুন্দর মানে কি বলবো, খুব সুন্দর জুতোগুলো। তো এবারে দেখো এখানে নিয়ে নিলাম টক দই, আর তার সাথে এই যে দিদিভাইকে এক পাতে কিনে দিলাম, আর আমি নিলাম। আর এখানে হচ্ছে বিবানার আয়ুষের জন্য এই যে একটা ফ্রুটি নিয়ে নিলাম। তো চলো আমাকে গিয়ে তাড়াতাড়ি বেরোচ্ছি, যাতে করে আমাকে তাড়াতাড়ি আয়ুষকে গিয়ে ওষুধ খাওয়াতে পারি। আয়ুষ সেরকম কিছু খায়নি, শুধু লাল চা খেয়েছে, আর সকালবেলা সেরকম কিছু খেতেও চায় না। তো ওই তো বাড়িতে গিয়ে ওকে খাবার দেবো। তো খুব সকাল সকাল বেরিয়ে পড়েছি, যাতে করে বাড়িতে তাড়াতাড়ি যেতে পারি। এই সকাল সকাল দিদিভাই আবার এদের আইসক্রিম কিনে দিই। তো চলো বন্ধুরা, এখান থেকে নিয়ে নিলাম হচ্ছে টক দই। তো টক দই নিয়ে এখন হচ্ছে বাসে উঠবো। আছি আমি হচ্ছে পুন্ডিবাড়িতে। তো চলো এখন যাব, গিয়ে আমার রান্নাবান্না আছে, আয়ুষের বাবা চলে আসতেছে। আর টক দইটা নিলাম, তোমরা তো জানো কি রান্না করবো সেই জন্য। তো চলো তাড়াতাড়ি এখন চলে যাবো। চল যাইস আমাদের বাড়িতে ঘুরতে, দেখা হবে।
এই মাত্র বাড়িতে ঢুকলাম, ঢুকে জামা কাপড় চেঞ্জ করলাম। আমি কি করব সত্যি বুঝতে পারছি না। যে ও বলেছে শিলিগুড়ির থেকে আসতে 3 ঘন্টা লাগবে, এখন বাজে 11টা, মানে 1টা বাজবে। তো তার মধ্যে এখন সুইচ অফ ফোন, এখন কোথায় আছে আমি জানতেও পারছি না। সে 8টার দিকে বলেছিল আমার শিলিগুড়ি আসতে 2 ঘন্টা লাগবে, তো ওই হিসেবে কাউন্ট করলাম 10টার দিকে শিলিগুড়ি পৌঁছাবে। তো 10টার থেকে হলে হয়তো 1 ঘন্টা শিলিগুড়ি থেকে বেরিয়েও গেছে, মানে হাতে 2 ঘন্টা আছে, আমি 1টা ধরলাম। তো এখন আমি কোনখান দিয়ে কী করবো কিছুই বুঝতে পারছি না। চলো আগে পায়েসটা বসাই। আর কাকিমাকে ফোন করলাম, কাকিমা এখনই আসছে, আমি পায়েসটা বসাই, তারপরে বিরিয়ানিটা করবো। ব্যাস 2টো আইটেমই করবো, আর তো কিছু না, পায়েস আর বিরিয়ানি। তো এই দুটো করবো, এই দুটো করতেও তো সময় লাগে তাই না বলো। তো চালটা ভিজাবো, 1 কেজি চাল যেটা আছে সেটা ভিজাবো। আর তারপরে হচ্ছে কি করব, সেদ্ধ করবো ভাতটা, রান্না করবো ভাতটা, তারপরে একদিকে পায়েস বসাবো। তো চলো দেখতে। কালকে যখন ইলিশ বিরিয়ানির কথা বলেছিলাম তোমাদেরকে, তোমরা অনেকেই বলেছিলে দিদিভাই ইলিশ বিরিয়ানিটা অল্প শেয়ার করো। তো দেখো এখানে ইলিশ মাছটা বের করে রাখলাম, আর দুধটাও বের করে রাখলাম, যেটা কিনা কালকে আনা হয়েছে। তো ভাবছি আগে পায়েসটা বসাবো, তারপরে বিরিয়ানির রেডিটা করবো আর কি। তো এই দুটো জিনিসই তো। আর এখানে দেখো বেলুন আছে, তো বাবাকে বললাম একটু বেলুনটা ফুলিয়ে দাও, কারণ কোনো লোক পাচ্ছে না। আয়ুষ আর বাবা মিলে একটু হাতে হাতে বেলুন ফুলিয়ে দিলে পরে আমি সাজিয়ে নিতে পারবো। তো চলো এখানে যে এখন দুধটা কেটে 1 কেজি দুধকে 2 কেজি বানাবো, কারণ এই দুধগুলো একদম ঘন থাকে, সেই জন্য এই দুধটাকে 2 কেজি বানিয়ে পায়েসটা বানাবো আর কি। তো চলো এটার মধ্যে এখন জল ঢেলে দেবো। মনে খুব সাহস আর ভেতরে ভয় নিয়ে এগিয়ে যাচ্ছি। আমি চাচ্ছি ও আসার আগে যেন আমার সব কমপ্লিট হয়ে যায়, কিন্তু মাঝপথে যদি ও আসে ওকে আমি সারপ্রাইজ দিতে পারবো না। তো এটাই ভাবছিলাম আর কি, এটা ভাবতে ভাবতে খুব শীঘ্রই করছিলাম। তো দেখো গোবিন্দভোগ চাল আনতে, চাল ভেবেছিলাম এনেছি আমি, কিন্তু দোকানে বলেছিলাম, এখন থেকে প্যাকেট খুলে নেই। তো কেমন রাগটা ওঠে। তো ঘরের ধানের চাল যেরকম নর্মাল ভাত খাই সেই চাল দিয়েই করছি, ওইভাবেও ভালো লাগে খেতে। আমার কাকিমা বানিয়েছিল একদিন, খেতে ভালো লেগেছিলো। তো কিন্তু কোনো গন্ধ হয় না আর কি, কী করবো, আর কোনো গোবিন্দভোগ চাল নেই আর কি পায়েসের। তো ওটা দিয়ে পায়েসটা করছি, আর গুড়ের বাতাসা দিয়ে করবো। চলো এবার তোমাদের দেখাই আমি ইলিশ বিরিয়ানিটা ঠিক কেমন করে করব। দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো টক দই। তো আমি তো 2টো মাছ দিয়ে বিরিয়ানি করা দেখেছিলাম, তো সেই জন্য 2 চামচ দিচ্ছি। তারপরে আমি ভাবলাম আরে আমার কাছে তো মাছ 8 পিস আছে। তো যাই হোক বন্ধুরা, কালকে তোমরা আমাকে একটু ভুল বুঝেছো, বা আমার বলার একটু ভুল হয়েছে। আমি বলেছিলাম কালকে আধা কেজি মাছ এনেছি। দেখো আমাদের এখানে ইলিশ কালকে চেয়েছিল 1200 টাকা কেজি, আমি বলেছিলাম হাফ কেজি দিতে। তো গোটা মাছটা হাফ কেজি হয়নি, 100 গ্রাম বেশি ছিল। মানে এই ধরো কত ছিল, 600 650 কি 700 গ্রাম হবে, হাফ কেজির একটু বেশি ছিল। 700 গ্রামের মতনই আমি হিসাব করলাম। আমি যেহেতু 700 টাকা দিয়েছি, তাহলে হিসাব করে নাও মাছটা আমার কতটুক ছিল। 1200 টাকা কেজি হলে 6 দুগুণা 12, যদি হাফ কেজি হয় 600 টাকা হবে দাম। তো হাফ কেজির একটু বেশি, মানে 700 টাকা নিয়েছে আমার কাছ থেকে। তো আমি অতটাও ধ্যান দেয়নি যে 700 টাকা মানে হাফ কেজির একটু বেশি হবে। তো আমার আইডিয়া করে বললাম হাফ কেজির মতো, মানে 500 গ্রামের মতো মাছ এনেছি। তো তোমরা এত ক্ষুদ্রও কি বলবো। আর যাই হোক, তোমরা আমার থেকে বাজারে বেশি এক্সপার্ট, সেই জন্য তোমরা বুঝতে পারো যে এখানে হাফ কেজির হলেও একটু বেশি আছে। তো তোমাদের ট্যালেন্ট আছে, মানতে হবে। কিন্তু আমরা যদি এরকম কেউ আনে, আমরা সত্যিই বুঝতে পারবো না। কারণ আনে, রান্না করি, ব্যাস এইটুকুই। যে কতটুকু কি আছে সেটা দেখি না আর কি। আমাদের থেকে তোমরা হেভি ট্যালেন্টেড, কিন্তু একটু তো মানুষের কথার ভুল হতেই পারে, তাই না বলো। তাই বলে যারা বলেছো নর্মালি যে এখানে হাফ কেজির বেশি আছে, তাদেরটা মানলাম। কিন্তু যারা বলেছো যে মাছ নিয়েও মিথ্যে কথা বলা, হ্যাঁ, এই জিনিসটা হাসি পেলো আর কি। তো যাই হোক, কোনো সমস্যা নেই এখানে। এই বাবা দেখেছো, ভুলেই গেছি এই দইটা কী দিয়ে মাখলাম। প্রথমে দই দিলাম, তারপর লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, তারপর একটু গোলমরিচের গুঁড়ো চাইলে দিতে পারো, চিনি আর নুন দিয়ে ভালো করে মিক্সড করে রেখে এসে এখানে আবার বেলুন ফোলাচ্ছি আর কি। তো আমার এক ননদ আসলো, ওকেও বেলুন ফোলাতে দিয়েছি আর কি। মোট কথা ওইদিকে রান্না করছে আর এদিকে দুজনে মিলেই যে এখন বেলুন ফুলাচ্ছে। আমি চাচ্ছি ও আসার আগেই যেন ঘরটা আমার সুন্দর করে সাজানো হয়ে যায়। তো চলো ওইখানে আমার কি যেন হচ্ছে, চলো দেখে আসি। ও পায়েস হচ্ছে। তো কালকের ভ্লগটা যখন ছেড়েছিলাম, অনেকেই ভেবেছে কালকেই হয়তো সারপ্রাইজের ভ্লগটা আসবে। আসলে ও যেহেতু আসবে না বলেছে, তো সেহেতু আয়ুষ বলেছিল দিদিভাইয়ের এখানে যাবে, বিমানের সাথে দেখা করবে। তো সেই হিসেব করেই গেছিলাম আর কি। তো ওখানে দিয়ে দিলাম পায়েসটার মধ্যে এখন বাতাসা। আর এদিকে এখন আমার ভাতটা বসিয়েছি ওই বাসমতি চালের বিরিয়ানির জন্য, সেটাও আমার হয়ে গেছে। দেখো এখানে এবার মার সেঁকে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ওইদিকে বেলুন ফোলানো হয়ে গেছে, আর এইদিকে দেখো এই যে গুড় দিয়ে পায়েসটা বানাচ্ছি, কি সুন্দর, অলমোস্ট হয়েই গেছে। আর কালারটা দেখেছো, একদম ক্ষীর হয়েছে। তো এটা আরেকটু হবে আর কি। আর এদিকে আমি বিরিয়ানির জন্য আমার মোটামুটি সব রেডি, মশলা রেডি, পেঁয়াজ রেডি, বেরেস্তা এখন ভাজবো। আর তার সাথে এই যে ভাত হয়ে গেছে, ইলিশ মাছটা ভাজবো, তার আগে পেঁয়াজটা ভেজে নেবো বেরেস্তার জন্য। তো চলো, তোমরা অনেকে বলেছো রেসিপিটা শেয়ার করো, তো আমি যেমন পারি তেমন রেসিপি শেয়ার করবো, তোমরা একটু দেখে নাও। এখন এটাকে আমি ওই গ্যাসে নেবো, আর এখানে কড়াই বসাবো, সময় নেই। তো দেখো বন্ধুরা, এখানে কড়াইটা গরম করে নিলাম। এবারে হচ্ছে ভাজবো বেরেস্তাগুলো। কিছু পেঁয়াজ আমি বেটে নিব, আর কিছু পেঁয়াজ হচ্ছে কুচো করে বেরেস্তা ভাজবো।
বেরেস্তা ভাজা হয়ে গেল, এবারে তেল বসিয়েছি, গোটা গরম মশলা ফোড়ন দিব। যা আমি তো মাছই ভাজলাম না। গোটা গরম মশলা যখন কড়াইতে দিয়েই দিয়েছি, তাহলে ওই পাশে কড়াইটা বসিয়ে নিই মাছ ভাজার জন্য। তো দেখো ওই পাশে কড়াই বসিয়ে নিয়েছি, আর এখানে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, যেটা কিনা মাছটার গ্রেভিটা তৈরি করছি আমি। তো পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করবো নুন হলুদ দিয়ে, আর ওই পাশে মাছটা আমি ভেজে নেবো আর কি। তো এই পাশে দেখো পুরো মশলা পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবারে যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম যেই গ্রেভিটার জন্য টক দই দিয়ে, সেটাকে দিয়ে হলুদ লবণ দিয়ে আরও ভালো করে নাড়াচাড়া করবো যতক্ষণ না মশলাটা কষাবো, যতক্ষণ না মশলাটা থেকে তেল বাড়ছে। আর এই দেখো বেরেস্তাটা কি সুন্দর আমার মুচমুচেও হয়ে গেছে। তো চলো এদিকে মাছ ভাজছি আর ওইদিকে আমি পেঁয়াজের মশলাটা ভাজছি আর কি। তো দুদিকে দুটো বসিয়ে দিলাম, তাড়াতাড়ি হবে। না হলে ওই কড়াইটাতে যদি আবার মাছ ভাজতাম, তারপরে আবার মশলা করতাম, কষাতেও টাইম লাগতো, আবার বিরিয়ানিটা বানাতেও আমার সময় লাগতো। তো সেই জন্য দুপাশেই বসিয়ে নিয়েছি। আর মাছের পেটের ভিতরে তো ডিম একটাও নেই, সব খুলে গেছে আর কি। কত সুন্দর দেখো মশলাটা দিয়ে তেল বেরিয়ে গেছে। আর এখানে এবারে আমি মাছগুলো ভেজে মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর মাছগুলো কিন্তু খুব হালকা পরিমাণে ভাজতে হবে, ইলিশ মাছ মানে বুঝতেই পারছো, একটু হালকা না ভাজলে হবে না। তো আরও কিছু মাছ সাইডে ভাজা হচ্ছে, যখন কষানি হবে একবারে দেবো আর কি, মানে মাছ ভাজা হলে কষানিতে একবারে দেবো। তো দেখো পুরো মাছগুলো দিয়ে এবার ভালো করে ভেজে নিচ্ছি, মানে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল বার হচ্ছে। তারপরে একটু জল দিয়ে হালকা 5 মিনিটের মতো ঢেকে দেবো। বন্ধুরা সেই এসে থেকে কিন্তু রান্নাঘরে লেগে পড়েছি, আর ওইদিকে কাকিমা আমাকে হাতে হাতে রেডি করে দিচ্ছে। আর এদিকে কিন্তু এখনও এডিট হয়নি, জানি না কখন ভিডিও পোস্ট করব। তো চলো এবার লেয়ারিংয়ের পালা। কড়াইতে মশলা কিছু ছিল, সেই মশলাটাকে নিচে দিয়ে উপরে ভাত দিয়ে আবার কিছু মশলা নামিয়ে রেখেছিলাম, সেই মশলাগুলো দিলাম, দিয়ে 2-3 পিস করে মাছ দিয়ে নেব। তারপরে আবার উপর দিয়ে ভাত ছড়িয়ে দেবো। চালটা না একটু ছোটো বাসমতি, এটা মানে লম্বা বাসমতিটা না। তো সেদিন ঘোকসাডাঙ্গাতে এত তাড়াহুড়ো করে বাজার করেছি, মানে কি বলবো, ভালো করে দেখাই হয়নি। তো দেখো আবার ভাত দিয়ে আবার মশলা দিয়ে দিলাম, দিয়ে এবারে 1 পিস 2 পিস করে মাছগুলো দিয়ে দেবো। তো আয়ুষ বলছিল ডিম বিরিয়ানি করতে, তো আমি ভাবলাম ডিম না সবসময় খাই, ইলিশ মাছ তো আর খাওয়া হয় না, তো সেই জন্যই ইলিশের বিরিয়ানিটা করছি। তো এবার দেখো উপর দিয়ে আবার ভাত ছড়িয়ে দিয়ে এবারে হচ্ছে লাস্ট ফাইনাল লেয়ারিং। এই যে মাছটা দিয়ে নেব, তার উপরে দিয়ে দেবো হচ্ছে মশলা। যে মশলাটা আছে সেটা হাত দিয়ে কেচে কুচে দিয়ে নিলাম, কারণ মশলা তো কত সুন্দরটা মশলাটা করেছি আর কি, এত টেস্ট হয়েছে গ্রেভিটা। তো চলো এবারে হচ্ছে উপর দিয়ে আবার একটুখানি হালকা ভাত চাপা দিয়ে এবারে উপর দিয়ে দেবো বেরেস্তা দেওয়ার আগে দেবো হচ্ছে দুধ, আর কেসার দুধে মেশানো সেই দুধটা দিয়ে দেবো। তো দিয়ে তারপরে আবার উপর দিয়ে একটু বিরিয়ানি মশলা দিয়ে দিব। ওই যে দই দিয়ে মেখেছিলাম না মশলাটা, ওটার মধ্যেও কিন্তু বিরিয়ানি মশলা দিয়েই মেখেছিলাম, ওই দইয়ের যে ইয়েটা বানিয়েছি। তারপরে উপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দিয়ে ব্যাস এবার বসাবো ভাপে। তো দেখো ভাপে বসানোর জন্য নিচে আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি, তার উপরে কড়াইটা নিয়ে নিয়েছি। তো বেরেস্তা দিয়ে দেখো থালাগুলো ছোট হয়ে যাচ্ছে, থালা কোনো বড় নেই। তো কি আর করবো বলে, ওই থালাটাই উপর দিয়ে চেপে ভালো করে একটা শিল দিয়ে দেবো আর কি, যাতে করে ভিতরের গন্ধটা না বার হয়। তো রেখে দিব 10 থেকে 15 মিনিট ভাপে আর কি, একদম লো ফ্লেমে। তো এবারে চলে আসলাম ঘরের বিছানাটা পাততে আর কি, কারণ কাকিমা ঝেড়ে বিছানাটার চাদর নামিয়ে রেখেছিল। তো আমি এই দিক দিয়ে আবার ওইদিকে ভাপে বসিয়ে দিয়ে এসে বিছানাটা পেতে নিলাম। যে ও আমার খালি মনটা বলছে এই বোধহয় ঢোকে আর তো সেই জন্য খুব তাড়াতাড়ি করে বিছানাটাও পেতে নিচ্ছি। আর ফোন করতে পারছি না ওকে, ওর মোবাইল সুইচড অফ, কারণ ওর হয়তো চার্জ শেষ। তো এখন কোথায় আছে, মানে কি পরিস্থিতিতে আছে কিছুই বুঝতে পারছি না, আর আইডিয়াও করতে পারছি না। আইডিয়া মানে কি, পুরোটা যে কাজ করছি পুরো আইডিয়া করি যে হয়তো এখন এখানে আছে, মানে টাইমটাই ইসে করে আর কি। সে 8টার দিকে ফোন করেছিল ওই টাইম অনুযায়ী। তো যাকগে বন্ধুরা, এখানে চলো বিছানাটা সুন্দর করে পেতে নিলাম। বাজে এখন 1টা, সমস্ত হয়ে গেছে। আমি বাড়িতে ঢুকতে আমার 11টা বেজেছে। তো 11টার দিকে বাড়িতে ঢুকে আয়ুষকে ওষুধ খাইয়ে দিয়ে, মানে খাবার পরে যেগুলো ছিল তো সেগুলো খাইয়ে দিয়ে ওকে ভাত ঠাত সব দিয়ে দিয়েছে। এখন খেয়ে শুয়ে আছে। পুরো ঘর গোছানো হয়ে গেছে। ভাত রেখেছিলাম, ওই দরজা থাক, বিরিয়ানির ভাত রেখেছিলাম, ওইটা আয়ুষকে দিয়ে দিয়েছি। তো এই যে ঘরটা পুরো সাজিয়ে নিলাম। আর রান্নাঘর আমি বাসন টাসন ধুয়ে নিয়ে আসলাম। কাকিমা এই যে রান্নাঘর মুছছে, কাকিমাকে ফোন করে সকাল সকাল আসতে বলেছি। তো ওইদিকে রান্নাবান্না হয়ে গেছে, পুরো গ্যাসটা সাজানো আছে। কাকিমা এই যে মুছে নিচ্ছে এখন ঘর দুয়ার, বারান্দাটা মুছে কাকিমা কাপড় ধুবে, ব্যাস কাজ শেষ। আজকে পুরো ঘর একদম পরিষ্কার।
বিশ্বাস করো বন্ধুরা, আমি ভাবতেই পারিনি যে আমি 2 ঘন্টার মধ্যে এত কিছু করে ফেলতে পারবো। পায়েস এত কিছু না রান্না, তবু বিরিয়ানিটা, হ্যাঁ তবু বিরিয়ানিটা করতে একটু সময় লাগে। বিরিয়ানি পায়েস এই দুটো যে করতে পারবো আমি ভাবতে পারিনি। তারপর আবার বেলুন টেলুন সাজাসাজি, মানে ঘর গোছানি এসব যে করবো সত্যি ভাবতে পারিনি। কাকিমা আছে বলে একটু নিস্তার। তো চলো এখন হচ্ছে আমি এডিট করবো। আজকে 2টোর দিকে জানি না ভিডিও দিতে পারবো নাকি, কারণ এডিট করা হয়নি। এডিট করবো তারপরে পোস্ট করবো। চলো মোবাইলের কাজটা সেরে নিই, ও ততক্ষণে আসুক। ওর তো ফোন পাচ্ছি না, সুইচ অফ। কি রাগ উঠছে যে ফোনে পাচ্ছি না, তো টেনশনে হয় যে ফোনে পাচ্ছি না, সুইচ অফ, কোথায় আছে কোথায় না আছে। তো দেখা যাক, ঢোকার ইয়ে হয়ে গেছে, হয়তো ঢুকবে। বন্ধুরা পাক্কা 2টো বাজে, এখনও পর্যন্ত আসছে না। টেনশন লাগছে, ফোন ঢুকছে না, ঠিক আছে, ওর মোবাইল সুইচ অফ। তো এত খারাপ লাগছে, মানে কি বলবো। সে 8টা না 8:30টায় ফোন করেছিল, তখন বলছে 2 ঘন্টার মধ্যে শিলিগুড়ি ঢুকবো। 9টার থেকে 10টা ধরলাম। এবার 10টার দিকে যে শিলিগুড়ি নামে, 10টার থেকে 11টা, 11টা থেকে 12টা, 12টার থেকে 1টা, 1টার থেকে 2টা, 4 ঘন্টা হয়ে গেছে। খুব ভয় লাগছে। কলা খাচ্ছি, খুব খিদে পেয়ে গেছে, মানে কি বলবো। সেই সকালে 4 বিস্কুট খেয়ে সকালে বেরিয়েছি, এই যে এখন হচ্ছে এই যে কলা। হ্যাঁ, তো আমরা ভাত খেলাম একটুখানি অল্প অল্প করে। কাকিমাকে একটু পায়েস দিয়ে খেয়ে দেখো কেমন হয়েছে, বানাইছি কেমন পায়েসটা। ও এখনও আসেনি বন্ধুরা, 2:30টা বাজে। খেয়ে দেখো তো কেমন হয়েছে। মিষ্টি ঠিক আছে, তবে ঠিক আছে। গুড়ের পায়েস না, গুড়ের পায়েস হলো, চিনিও দিছে। হ্যাঁ অল্প তো চিনি দিতে লাগবে না, তো মিষ্টি লাগবে না। গুড় মানে কি বাতাসার পায়েস। আমি বাতাসা দিয়েছি, চিনিও দিয়েছি। হ্যাঁ এটাও সেই টেস্ট। বাবা একটু পায়েস খাবা? না। হ্যাঁ কেন? একটু খাও, একটু খাও। কেন কেন? তুমি এখানে ঘুমাইছিলে? এই পারে না, তুমি এখানে ঘুমাইছিলে? তো বন্ধুরা কি হয়েছে জানো, এখন বাজে 4:30টার মতন। আয়ুষের বাবা এই ঢুকলো, আর আমরা বিছানায় শুয়েছি। কাজটা শেষ কখন আমাদের, খাওয়া দাওয়া করে আমি বিছানায় শুয়েছি, আমি তো ঘুমিয়ে পড়েছি। ও বাবা কাকিমাকে এখন দেখি বাইরে। আমি ভেবেছি কাকিমা হয়তো কারোর সাথে গল্প করছে, বা অনেকক্ষণ থেকে কাকিমাকে দেখতে পাচ্ছি না, আর ঘুমিয়েও পড়েছিলাম আমি ঘরে। কাকিমা দেখি বাইরে শুয়ে আছে এই গরমটার মধ্যে। ভাবো তাহলে, এই যে মাত্র ঢুকলো, আর কাকিমা ওই যে বাইরে। কাকিমাকে বলছি, আরে বাবা তুমি বাইরে কেন, ঘরে ফ্যান চলছে, পাকা আছে ওখানে। সব কাকিমা বলে না, পাকার মধ্যে ঠান্ডা, আমি এখানে শুয়ে পড়েছি। দুজনেই ঘুমিয়ে পড়েছিলাম। আসলে কালকে রাত্রে আমার ঘুমও হয়নি, সেই জন্য ঘুমিয়ে পড়েছিলাম। তো আয়ুষের বাবা এসে ডাকছে যে আয়ুষ আয়ুষ করেছে, তাড়াতাড়ি করে উঠলাম। আর জিব্বায় দেখো আমার, সেদিন চিংড়ি মাছ খেয়েছি, জিব্বা ফুটা হয়ে গেছে, আর এত ব্যথা জিব্বাটা। কি আর ফোনটাই না করতেছি, একটা কারো মোবাইল থেকে বোধহয় ফোনটাও করতে পারো না, ফোনটাও বোধহয় করতে পারো না। অন্য নম্বরে ধরি না, ফোন ধরবে। কে ধরবো না? বন্ধুরা আমি তো ভেবেছি ও বোধহয় ঘরে ঢুকবে, তো ঘরে ঢুকেনি। ও বলছে আমি এখন স্নান করবো। পুরো শরীর ওর ধুলোবালি। আসলে ওদের যেই বাসে এসেছিলো সেই বাসের টায়ার পাঞ্চার হয়ে গেছিলো, সেই জন্য এত লেট হয়েছে। না হলে কখন ঢুকে যেত 1টা-2টোর মধ্যে। তো যাই হোক, ও বলছে আমি স্নান করে রেস্ট নেবো, এখন আর আমি আর পারছি না, শরীরটা আর দিচ্ছে না। তাই আমি বলি ঠিক আছে তুমি স্নান করো। ওকে বাইরে জামা কাপড় দিয়ে তাতে দিলাম, ও স্নান করছে। সত্যি একটা সারপ্রাইজ। ও জানে না আমি জীবনে ওকে প্রথম বোধহয় এত বড় একটা সারপ্রাইজ করছি, যে সত্যি ও অজানা অবস্থাতে, ও জানেই না কিছু। আর আয়ুষটা দেখো কি করছে, পাপাকে বলছে পাপা তুমি ঘরে ঢুকো, পাপা তুমি ঘরে ঢুকো। আমি আবার ওকে বলি বাবা তুই এসব বলিস না, পাপা বুঝে যাবে। তারপর ওকে এনে ঘরে ঢুকালাম। তো এবারে হচ্ছে আমি কেকের জায়গাটা গুছিয়ে নিচ্ছি, মানে কোথায় কেক সাজাবো। তার মধ্যে কি হয়েছে, আমি তো সারপ্রাইজ দেবো, তো বাইরে কাকিমা, আমার যা 3 কাকিমা জেঠিমা সবাই এসে দাঁড়িয়ে আছে। ওরা নাকি শাড়ি দেখবে, কারণ আয়ুষের বাবাকে আসার সময় শাড়ি আনতে দেখেছে, সেই জন্য। তো এবার আমি কি বলি বলো, তাই আমি বললাম ঠিক আছে ঘরে আসো। তো আমি ঘরে ঢুকতে ওদেরকে বললাম চিৎকার করো না, কারণ ওরা বেলুন দেখে বলবে যে আরে বাবা বেলুন কেন ফোলানো হ্যান ত্যান, তো যাতে বাইরে তো স্নান করছে ও বুঝে যাবে। তো ওদেরকে আমি বললাম তোমরা কেউ কিচ্ছু বলো না, চুপচাপ থাকো, এসেছো চুপচাপ বসো, আগে সারপ্রাইজটা দিয়ে নেই ওকে। তো এই তো সবাই মিলে বসেছে। তা ওরা বুঝেছে যে আয়ুষের পাপার বার্থডে, ওদেরকে বললাম। আর যে কেকটা সাজানো হলো,
আচ্ছা ইয়েটা দেখি না শেষ শেষ এ বাবা এদিকে দেখাই যায় না বাবার জন্য একটা ফুটো এত আয়োজন কি ব্যাপার কি জানি কি ব্যাপার আয়োজন করা জিনিসটা ভালো না তো তোমার বলে অন্নপ্রাশন সবাই কয় পরে তো আমার কথা শুনি যাবে মা তোমার বলে অন্নপ্রাশন হ্যাঁ গো। কঙ্কস হচ্ছে পাপাই করছে সকালবেলা না ওই কয় কি উমার বলে বিবাহ বার্ষিক না কি কয় তেমন তাই বিবাহ বাসে চলে গেছে গেছে না? চলে গেছে ইমলির বার্থডের দিনে তো বাবা শেষ নো না ও, চলে যাবে। চোখে ঢুকছে বাবা আর এখন দিস না কি করবো? পরে কি বলে করবা ভুলে গেছি কি করবা কেক কাটা ভুলে গেছো শিখে দে বাবু আয়ুষে করে দিবি আগে কি পোয়াবো নাকি দাদাকে ডাক দে বাবা দাদাকে ডাক দিয়ে নিয়ে দাঁড়াও পরে কাটো বাবা মা আসবে। ঠামিকে দাদাকে ডাক দে আসতে আইলো মধ্যে তোমার কোন অফিস যাবেন তোমাও এখন না বসো ধো ধো না যত দূর ওই খাবি বার্থডেটার ইয়েটা লেট হয়ে গেল কালকে তো আয়োজনটা করার কথা ছিল কালকে তাহলে উড়িয়েছিলেন হ্যাঁ ওইভাবে উড়িয়ে আসতা কালকে কানের মধ্যে ফেনা স্নান করছে আচ্ছা আচ্ছা তো যাই হোক চলো বন্ধুরা আমাদের অনেক গেস্ট আমি ভাবতেই পারিনি আমি ভাবছি অন্ধকারে বোধহয় সারপ্রাইজ দিব কাকিমারা এসছে যাই হোক ভালোই লাগলো একদিকে অনেকটা ভালো হবে কাকিমা ঠাকুমা বলে জেঠিমা তারপর হচ্ছে যে মাহি সবাই যে দিদিভাই সবাই এসছে তাই তো মাহি তাই তো বাবাই কাকি বৌদি কি আছে তোমার বাড়ি আজি আমাকে সাইলেন্ট পার্টি ওইটা আবার কি সাইলেন্ট পার্টি কি আছে যে খবর পাইলাম আয়ুষ তো বোধহয় সবাইকে কয়া বেড়ে হচ্ছে কাকি তোমার বাড়ি কি আছে আজকে আসলে এক্সারসাইজ হ্যাঁ চলো কাটো তো কাটার তো মাস্টার চলো চলো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার অভিজি কি মুই ঠকাছো আমাকে তো টানিয়ে এলো আমাকে তো শাড়ি দেবি শাড়ি আমার নেচে কেন চলো বন্ধুরা কেক কাটিং হয়ে গেল প্রথমে ছেলেকে তারপরে বাবাকে তারপরে মাকে আমাকে দিচ্ছে আমি বললাম না মাকে আগে দাও কারণ মা বাবা হচ্ছে সবার আগে তাই না তাদের ছাড়া জন্মদিনটা পালন করা একদমই মানাবে না তো চলো এখন হচ্ছে খাচ্ছি আর কি কেক তো ওকে আমি প্রথমে খাইয়ে দিই তারপরে ও আমাকে খাইয়ে দেবে তো কেকটা এত দারুণ ছিল মানে কি বলবো কিটকাট দিয়ে কেকটা ছিল আর ভীষণই টেস্ট ছিল This is for you. ওটা দিয়ে ছবি তোলো This is for you, Maya. পরে দাও খুলে দেখো ঢেলাই তো দিবি একটা তো কেক দিয়ে ভরা রাখছো আংটি মাপ জানো না তো জানি না আকাশ আকাশ দেখো সেটা বড় হয় না ঢিলে হলে টাইট করে নেব বিলাইছে এটা তো বলতে লাগবে মাঝখানে রাখলে ঠিক হবে এটা একটু সোনার লুজ হইছে না টাইট করা হবে হ্যাঁ বন্ধুরা ওকে একটা সুন্দর আংটি গিফট করেছি আমি তোমাদেরকে দেখাইনি কারণ ভাবলাম চলো একবারে তোমরাও সারপ্রাইজ হয়ে যাবে যার জন্য দেখানো হয়নি আর কি তো চলো আংটিটা অবশ্যই তোমাদেরকে পরে দেখাচ্ছি আমি নতুন না করে খাওয়া যাবি আর আস্তে আস্তে না বুনু ভালো সোনার জিনিস বুনু আশীর্বাদ করো বড়রা সবাই হ্যাঁ কি হয়ে গেল যা এমনি আসলাম দেখো না না কোনো তো চলো এখন আশীর্বাদের পর্ব আর কি যে বাবা আশীর্বাদ করছে এখন মা আশীর্বাদ করবে তারপরে জেঠিমা কাকিমা যারা যারা আছে সবাই আশীর্বাদ করবে এখন ওরা এসেছে কি দেবো বলো তো তো চলো পায়েস আর কেক দিই ওদেরকে
আমি জানি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, কিন্তু কিচ্ছু করার নেই বন্ধুরা, একটু ধৈর্য সহকারে দেখো, আশা করি লাস্ট অব দি ভিডিওটা খুব ভালো লাগবে তোমাদের। তো এবার হচ্ছে আমি যে পায়েস বানিয়েছি সেই পায়েসটাই অল্প অল্প করে সবাইকে দিচ্ছি, আর তার সাথে কেক দিয়ে দিব। তো আর বিরিয়ানিটা তো আমি অল্প করে বানিয়েছি, কি করব সেটা নিয়ে কাউকে ভাগাভাগিও দিতে পারবো না, কারণ কার পাতেই বা দেবো একটুখানি বলো। তো সেই জন্য ভাবলাম পায়েসটা যখন একটু বেশি করেই বানিয়েছি, তো সেটা আর কেকটা দিয়ে সবাইকে দিই, কারণ আমি তো জানি না কে আসবে, মানে সবাই যে আসবে এটা তো আমার জানা ছিল না। আর চাইলেই পারতাম লোকজন নিয়ে একটা বড় সেলিব্রেশন করতে, কিন্তু এই মুহূর্তে তোমরা বুঝতে পারছো। তো সেই জন্য ভাবলাম যে থাক, একটা ভালো গিফট দেই যেটা ওর চিরজীবন থেকে যাবে, আর যেটা মানে পরবর্তীতেও কাজে লাগবে কোনো বিপদ আপদে, সেই জন্য সেই গিফটটা দেওয়া। আমি জানি অনেকের মনেই প্রশ্ন চলে এসেছে আংটিটার ব্যাপারটায়। হ্যাঁ, তোমাদের মনে কী প্রশ্ন চলছে আমি বুঝতে পেরেছি। তো আমি বলে দিই তোমাদেরকে, তোমরা জানো প্রত্যেক দিন আমি বিকেলবেলা করে একটা করে প্রমোশন করছি, আর যেই প্রমোশনটা লিগেল একদম ইউটিউব রেজিস্টার্ড। তো আমি চাচ্ছিলাম যে সেই টাকাটা অন্যখানে খরচ না করে আমি টাকাটা যদি আটকে রাখতে পারি কোনো একটা কিছু দিয়ে, তাহলে এই আংটিটাই। তাই এই আংটিটা আমি একটু ভারী করে ওকে বানিয়ে দিলাম। তো ভেবেছিলাম আয়ুষের জন্য নেব, তারপর ভাবলাম আংটি হলেই, মানে সোনার জিনিস বানানো হলেই হলো, যে কারো হলেই হবে আমাদের, যেহেতু পাশে ওর বার্থডে, তো ভাবলাম চলো বার্থডেতেই ওকে গিফট করি। গিফটও করা হলো, তার সাথে টাকাগুলো আটকে রাখাও হলো। হাতে থাকলে যে কোনোভাবে খরচা হয়ে যেতে পারে, হতে পারে বিভিন্ন কন্টেন্ট বলো, বিভিন্ন আমার গানের শ্যুট করার কথা ছিল, খুব শীঘ্রই আসবে, তবে এই মুহূর্তেই ভেবেছিলাম আমি শ্যুট করব। তো আমি ভাবলাম না, গানটা কিছুদিন পরে করি, আমি টাকাটা কিছু একটা করে আটকে রাখি। তো এই টাকাটা আমি আটকে রেখে দিয়েছি, এটা তো ইউটিউব ছাড়া ইউটিউবের বাইরের ইনকাম। তো ভাবলাম চলো এই টাকাটাকে এরকম করে আটকেও রাখা হবে, আর প্লাস ওকে একটা গিফটও দেওয়া হবে। তো এটা কথা মাথায় রেখে আমি এই কাজটা করেছি। হ্যাঁ, অবশ্যই গান আসবে, প্রত্যেক দিন আমার প্রমোশনের ভিডিও হচ্ছে, তো ভাবলাম সেই প্রমোশনের ভিডিও দিয়েই আমি না হয় গানগুলো বার করবো, কারণ এক একটা গান বার করতে কিন্তু অনেকগুলো করে টাকা খরচ হয়। আর তো চলো বন্ধুরা, আলু দিতে পারতা দেয় না আমি। তো জীবনে প্রথম ইলিশ বিরিয়ানি খাবো। মাছ মানে মাংস তো খাওয়া যাবে না, তাহলে কি বানাবো? তো কোনদিন খাইনি আন্ডা বিরিয়ানি। চলো, লবণ টবণ হয়েছে না? হ্যাঁ বাবা, রাত্রে ঘুমানোর সময় যেন ফাটে। তো আজকে প্রথম খাচ্ছি, দেখি তোমরা কে কে খেয়েছো ইলিশ বিরিয়ানি, অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো দেখি, খাই নাকি? হ্যাঁ খাও। খাইলাম? হ্যাঁ খাও। ভালো হয়নি, লবণ টবণ বোধ হয় না। নর্মাল সবই ঠিক আছে, একটু লবণটা কম। লবণ কমেছে, মা জানতো এটাই বলবা, লবণটা কমেছে, মানে গন্ধ টন্ধ ঠিক আছে। গ্রেভি তৈরি করানো যাবে, করছি গ্রেভি, লবণটা তখন ঠিক করানো, তখন ঠিক ছিল, ভাতটা দিছিলাম না এই জন্য বোধ হয়। তাছাড়া সব ঠিক আছে। হ্যাঁ, আমি কোনোদিন বানাই নাই না। সারপ্রাইজ কেমন লাগলো বলো? গড় দুধে সারপ্রাইজ হয়েছে না হও নাই? হয়েছে, অসাধারণ হয়েছে, ভাবতে পারি নাই। আমার সারপ্রাইজ গড়ে দুধে এই সারপ্রাইজের ফোঁটা যেন শুনতে লাগে সবসময়। হ্যাঁ, এই সারপ্রাইজের ফোঁটা যেন শুনতে লাগে সবসময়। শুনতে তো হবেই, আমি আজকেও শোনাবো তোমার, আজকেও শোনাবো। মধ্যে চাল কে শিখো কেমন করে সারপ্রাইজ দিতে লাগে। চাল চাল এটা বাবা শুকাই গেছে, ফেলাও সাইডে। ওই কই ফেলাই, ওইদিকে কেন ফেলাও? তো বন্ধুরা, এবার মেন গিফট আনবক্সিংয়ের পালা, যেটা কিনা এটা প্রথমে কিনেছিলাম আর কি। তো এই যে দেখো, এটা ওকে দিলাম গিফট আর কি। তো বলে কি আছে, আমি বলি আহামরি কিছু নেই, পয়সা নেই, কোনো মতন তোমাকে একটা গিফট করলাম। আর তোমরা অনেকে ভয় পেয়ে যাচ্ছ যে প্রিয়াদির চ্যানেল হ্যাক হয়ে যাচ্ছে নাকি, যে বিকেলবেলা করে কিসের গেম আপলোড হচ্ছে। তো বন্ধুরা তোমাদেরকে বলে দিই, ওটা আমার প্রমোশন। হ্যাঁ, আমি ব্লগের মাঝখানে আপলোড করতে চাচ্ছি না, কারণ যাতে তোমাদের ব্লগ দেখতে কোনো রকম অসুবিধা না হয়, যেটাকে ইন্টিগ্রেটেড বলে। আমি ডেডিকেটেড ভিডিও করছি যাতে আলাদা করে পোস্ট করতে পারি। ওগুলোর ভিউয়ার্স একদমই আলাদা হয়, মানে ওরা অন্যরকম ভিউয়ার্স আর কি, ওগুলো যারা ওই প্রমোশনগুলো দেখে। বন্ধুরা, এখন আমি যাবো ডাক্তার, এখানে আমার জিব্বা নিয়ে কথা বলতে পারছি না, জিব্বা ফুলে যাচ্ছে। এই যে কাটা আছে না নাই বুঝতে পারছি না, কিন্তু কাটা লাগে না, কিন্তু 3 দিন থেকে জিব্বা ভীষণ ব্যথা আর মাথার যন্ত্রণা প্রচুর। ওষুধ আনতে হবে, না হলে মাথা ব্যথায় পাগল হয়ে যাবো। তো বন্ধুরা, তোমরা তখন দেখেছো আমাদের খেতে খেতে কতটা টাইম লেট হয়েছে, আয়ুষের পাপা কত দেরি করে এসছে। তো এটা হচ্ছে আয়ুষের পাপা আসার পরেই ভাঙা হয়েছে, তার আগে তো আয়ুষরা ভাত খেয়েছে। তো এখন বাবাদেরকে এই যে দিয়ে দিচ্ছি ওই বিরিয়ানিটা। তো এখন বাজে 7:30টার মতন আর কি। তো বাবারা এখনই খাবেন, তাই আমি ভাবলাম চলো এখনই দিয়ে দিই। তখন দেওয়া হয়নি কারণ বাবারা ভাত খেয়ে নিয়েছিল, সেই জন্য। তো চলো ফিরে আসছি আগামীকাল আর একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভ্লগে দেখা হচ্ছে। টাটা, গুড নাইট।